ভিডিও সামনে আসার পর ছুটিতে বিএফআইইউ এর প্রধান। নির্বাচন বিলম্বিত হলে দেশ বিপদে পড়ে যাবে বলছেন দুদু। এবং সর্বশেষ জানাবো, চিকিৎসার জন্য বাইরে যাবেন ভারত নয়, চলুন কুনমিং যাই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভিডিও সামনে আসার পর ছুটিতে বিএফআইইউ এর প্রধান। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এএফএম শাহিনুল ইসলামকে ছুটিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা। তার বিষয়ে তদন্ত শুরু হওয়ার তথ্য দিয়েছেন তিনি। এএফএম শাহিনুল ইসলামকে নিয়ে বিতর্কিত ভিডিও প্রকাশের পর এসব পদক্ষেপের কথা জানা গেল। বাংলাদেশ ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা জানান, বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে, যথাযথ কর্তৃপক্ষ এটা তদন্ত করবে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে, তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে। শাহিনুল ইসলামকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা চলছে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজের কার্যালয়ে দেখা যায়নি শাহিনুল ইসলামকে। তবে কোনো সংবাদ মাধ্যম তিনি বলেছেন, হেয় করার জন্যই তার বিরুদ্ধে এসব ভিডিও ছড়ানো হয়েছে। আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা পদে গত জানুয়ারিতে নিয়োগ পান শাহিনুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই নির্বাহী পরিচালককে 2 বছরের জন্য এ নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়। নির্বাচন বিলম্বিত হলে দেশ বিপদে পড়ে যাবে বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আইন শৃঙ্খলার অবনতি, মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নির্বাচন যত দ্রুত হবে সংকট তত কমে আসবে, আর নির্বাচন যত বিলম্বিত হবে সন্ত্রাসগুলো বাড়বে, দেশ বিপদে পড়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয় ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত আইন শৃঙ্খলার অবনতি, মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস রুখতে নির্বাচিত সরকারের বিকল্প নাই শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলে, নির্বাচন যত বিলম্বিত হবে সন্ত্রাসগুলো বাড়বে, দেশ বিপদে পড়ে যাবে। কারণ ফ্যাসিস্টরা পার্শ্ববর্তী দেশে আছে, তাদের হাতে লুণ্ঠিত অর্থ, সীমাহীন লুণ্ঠিত 3-4 বছরের বাজেটের অর্থ তাদের কাছে আছে, প্রচুর অস্ত্র তাদের হাতে আছে। তিনি বলেন, দেশে মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস এগুলো গত 1 বছরে ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু মানুষের প্রত্যাশা ছিল স্বৈরাচারী শাসনের অবসান হলে, স্বৈরাচারী সরকারের পতন হলে, শেখ হাসিনাকে বিদায় করা সম্ভব হলে মানুষ একটু শান্তিতে থাকবে। কিন্তু শান্তি তো দূরের কথা, এখন বিভেদ, মুসিবত নিয়ে মানুষকে বসবাস করতে হয়। চাকরি নাই, যাদের চাকরি ছিল সেই চাকরিও এখন রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে কখন কে বিপদে পড়বে এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। দিনের বেলায় নির্জন রাস্তায় যে কোনো সময় ভয়ঙ্কর ব্যক্তি হাজির হয়ে সবকিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। পুলিশ তার দায়িত্ব কি সঠিকভাবে পালন করছে? পুলিশকে নিজেদের সংশোধন করতে হবে উল্লেখ করে এই বিএনপি নেতা যোগ করেন, তাদের আবার আরেকটি বক্তব্য আছে, তাদের উপর নাকি ছাত্র জনতা অত্যাচার করেছিল। তাদেরও বুঝতে হবে 15 বছর ধরে তারা বিগত সরকারকে যেভাবে সহায়তা করেছে, ছাত্র জনতাকে গুলি করেছে, এটা ঠিক হয় নাই। তাদের নিজেদের সংশোধন হতে হবে, কারণ দেশটা আমাদের সবার। ছাত্রদলের সাবেক সভাপতি, আমরা স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্ত হয়েছি, গণতন্ত্রের উত্তরণ এখনও কিন্তু সম্ভব নয়। যারা শাসক আছে, যারা আশ্বস্ত করেছেন ঐতিহাসিক নির্বাচন করবেন, প্রতিশ্রুতি দিয়েছেন তারা, আর সেই কারণে দল বিএনপি নেতা তারেক রহমান, বেগম জিয়া এবং দেশবাসীর সরকারকে সমর্থন করছে। আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন, কিন্তু তারা বলেছে ফেব্রুয়ারি লাগতে পারে। আমরা সেটা অস্বীকার করিনি, কিন্তু ফেব্রুয়ারি যেন মার্চ না হয়, ফেব্রুয়ারি যেন এপ্রিল না হয়, এটি সরকারকে মনে রাখতে হবে। চিকিৎসার জন্য বাইরে যাবেন ভারত নয়, চলুন কুনমিং যাই। বাংলাদেশের সামনে সাশ্রয়ী খরচে উন্নত মানের চিকিৎসা সেবা পাওয়ার দরজা খুলে গেছে। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ বিদেশ বলতে ভারতে চিকিৎসা নিতেন। ভারত বলতে প্রধানত কলকাতা এবং চেন্নাইয়ে চিকিৎসা বোঝায়। যারা অ্যাফোর্ড করতে পারেন তারা দিল্লিতেও যেতেন। তবে বাংলাদেশ থেকে দিল্লিতে বিমানে যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট খুব কম। অনেকে কলকাতার ট্রানজিট নিয়ে দিল্লিতে যেতে হয়, ফলে খরচ বেশি পড়ে। চেন্নাইতেও বিমানেই যেতে হয়। অনেকে চেন্নাই পছন্দ করেন, আর কলকাতা তো বাড়ির পাশে। যারা কিছুটা সচ্ছল তারা বিমানেই কলকাতা যান, আর মধ্যবিত্ত ও নিম্নবিত্তেরা বাসে কলকাতা যান। 2024 সালে 5ই আগস্টের পূর্ব পর্যন্ত এভাবেই চলছিল, কিন্তু 5ই আগস্টের পর ভারত সরকার সব রকমের ভিসা বন্ধ করে দেয়, এমনকি মেডিকেলের ভিসা বন্ধ করে দেয়। তাই বলে তো আর চিকিৎসা বন্ধ থাকতে পারে না। আমাদের পাশেই আরেকটি দেশ, নাম থাইল্যান্ড, রাজধানী ব্যাংকক। ভারতে চিকিৎসা নেওয়া যখন মোটামুটি বন্ধ হলো, তখন অনেকে ব্যাংককমুখী হলেও
ব্যাংককেও বিমানে যেতে হয়। ব্যাংককের চিকিৎসা খরচ ভারতের চেয়ে বেশি। তবে আমরা ভাই এবং ভাগ্নি গত মাসে ব্যাংককে চিকিৎসার জন্য প্রায় 13 দিন ছিল। ওদের কাছ থেকে ফার্স্ট হ্যান্ড রিপোর্ট পেলাম। ওদের ডাক্তার কনসালটেশনের সময় অনেক ধৈর্য ধরে কথা শুনেন। রোগীদের একটি ধারণা আছে, তারা মনে করেন যে বেশি করে সব কথা বলতে পারলে তার চিকিৎসা ভালো হবে। আর তাছাড়া ডাক্তারের কাছে মন খুলে কথা বলতে পারলে রোগীর 4 ভাগের 1 ভাগ তখনই ভালো হয়ে যান। ওরাও টেস্ট দেন, তবে সেটি বেশ সময় নিয়ে। ওদের যন্ত্রপাতি নাকি ভারতের চেয়ে উন্নত। আমার যেসব ঘনিষ্ঠ আত্মীয়ের কথা বলছি, তারা এবং তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা দিল্লি, চেন্নাই ও কলকাতার সব জায়গাতেই ট্রিটমেন্ট করিয়েছেন। ওদের মুখে শুনতে পাই ব্যাংকক চিকিৎসার ক্ষেত্রে আচার ব্যবহার, যন্ত্রপাতি, নার্সদের ব্যবহার সবকিছু ভারতের চেয়ে উন্নত। আরেকটি ডেস্টিনেশন আছে, সেটা হলো সিঙ্গাপুর। তবে সিঙ্গাপুর অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসার নাম স্টেট অব দি আর্ট। খরচের কারণে উচ্চবিত্তরা ছাড়া সেখানে কারো পক্ষে যাওয়া সম্ভব হয় না। কথায় বলে, এক দরজা বন্ধ হলে আরও দরজা নাকি খুলে যায়। ভারত ভিসা বন্ধ করার পর মানুষের কাছে বিকল্প দরজা খুলে গেছে। লেখার প্রথমে যে বিকল্প দরজার কথা বলেছিলাম, এটি হলো সেটি হলো গণচীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে চিকিৎসা সেবা সম্পর্কে এমন দুজনের কথা শুনলাম যারা সেখানে চিকিৎসা নিয়ে গত মাসের শেষ সপ্তাহে দেশে ফিরেছেন। এ সম্পর্কেই আজ আপনাদের কাছে বলবো। তবে তার আগে 16 আগস্ট এই লেখা শুরুর সময় চিকিৎসা সেবা সম্পর্কে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কিছু বক্তব্য এবং কিছু অনুযোগ পত্রিকায় দেখলাম। আসিফ নজরুলের অভিযোগ বা অনুযোগ যথার্থ বলেই আমার কাছে মনে হয়েছে। আসলে বাংলাদেশের মানুষ চিকিৎসা করার জন্য বিদেশে যায় কেন, এটি একটি জেনুইন প্রশ্ন। পত্রিকান্তরে প্রকাশিত খবর মোতাবেক উপদেষ্টা বলছেন যে মানুষ বিরক্ত ও নিরুপায় হয়ে চিকিৎসা নিতে বিদেশে যায়। সকলেই জানেন যে সিঙ্গাপুর, ব্যাংকক বা ইন্ডিয়ায় বাংলাদেশের মানুষের চিকিৎসা বাবদ বছরে আনুমানিক $5 বিলিয়ন খরচ হয়। $5 বিলিয়ন চারটিখানি কথা নয়, $1 বিলিয়ন 13,000 কোটি টাকা। তার মানে চিকিৎসা বাবদ বাংলাদেশ থেকে 65,000 কোটি টাকা বিদেশে চলে যায়। ভেবে দেখুন তো, এই বিশাল অঙ্ক যদি বাংলাদেশে থাকতো, তাহলে বেশি খরচ এবং সময়ের বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যেত। কিন্তু কেন মানুষ বিদেশে যাচ্ছে? আসিফ নজরুল বলেন, এখানে ডাক্তাররা অনর্থক অনেক বেশি টেস্ট দেন। তিনি বলেছেন, এমন ডাক্তারও আছেন যারা অপ্রয়োজনীয় 14টি টেস্টও দিয়েছেন। ত্যক্ত বিরক্ত হয়ে ওই পেশেন্ট টেস্ট না করে গ্রামে ফিরে গেছেন এবং সেখানকার ডাক্তারের কাছে কোনো টেস্ট ছাড়াই চিকিৎসা করে ভালো হয়েছেন। আমার নিজের কথাই বলছি, এখানকার বড় বড় 4-5 জন ডাক্তারের কাছে আমাকে মাঝে মাঝে যেতে হয়। একে তো সিরিয়াল পাওয়া মুশকিল, তারপরেও কোনো সময় সিরিয়াল পড়ে 35 বা 40 নম্বরে। আমি নাম বলছি না, তবে সুনির্দিষ্ট করে বলতে পারি, ল্যাব এইডে একজন বিশেষজ্ঞ ডাক্তার বিকেল 5টা থেকে রাত 3টা পর্যন্ত রোগী দেখেন। রোগী তার অসুবিধা বলতেই থাকেন, কিন্তু তার কথা বলা শেষ হওয়ার অনেক আগেই ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন। এই ডাক্তার সাহেব সহ আরও 2-3 জন ডাক্তার রয়েছেন যারা সুনির্দিষ্টভাবে কোনো ওষুধের নাম লিখে দেন এবং বলেন যে অমুক মেডিকেল স্টোর থেকে এই ওষুধ পাওয়া যাবে। ডাক্তারদের কনসালটেশন ফি, সেটি নিয়ে কি আর বলবো? 4 বছর আগেও যে ডাক্তারকে ফি দিয়েছে 400 টাকা, এখন তাকে দিচ্ছি 2000 টাকা। তার অ্যাসিস্ট্যান্ট বলছেন শীঘ্রই ডাক্তার সাহেব নাকি তার কনসালটেশন ফি বাড়িয়ে 2500 টাকা করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।